সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচাইতে আলোচিত বিষয়, যেটা অনেকেই আমাকে লিখেছেন আমি কেন এটা নিয়ে কথা বলিনি। অর্থাৎ আমি দিল্লিতে ককরোচদের আন্দোলন নিয়ে কথা বলতে চাচ্ছি। যেটা অনেকেই আশা করেছিলেন যে আমি শুরুতেই কথা বলব। প্রথমত আমি অসুস্থ ছিলাম। দ্বিতীয়ত আমি অবজার্ভ করতেছিলাম দিল্লির আন্দোলন, ফলো করতেছিলাম। অনেকেই জানে যে আমি ভারত সম্পর্কে অনেক বেশি জানি, তাই এটা নিয়ে আমার আগে বলা উচিত ছিল। এবং আমি বলার চেষ্টাও করেছিলাম কিন্তু অসুস্থ হওয়ার জন্যে। কালকে তো জানেন যে কালকে আমি একটা লাইভেও জানি। প্রিয় দর্শক, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমাকে জানাবেন। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে ইয়েস বা নো বলে জানান। তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। শুরুর শিরোনামটা আপনারা দেখেছেন যে ককরোচদের আন্দোলন ব্যর্থ হবে, কারণ দিল্লি ঢাকা নয়। আবার বলছি, জি, একজন লিখে যে শোনা যাচ্ছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন এখন? জি, এখন মোটামুটি মানে বেশি ভালো না, শরীর বেশ কিছুটা দুর্বল। তারপরেও কালকে লাইভ করতে পারিনি। অনেকে রিকোয়েস্ট করেছে, অনেক দর্শক যাদের লাইভে যাই তারা আসলে অনেকটা আমার উপরে বিরক্ত, কথা দিয়ে রাখতে পারেনি। কিন্তু তারা বলছে জনগণ দর্শক আপনার কাছে আছে, আপনি কেন আসবেন? আজকে তারপরেও কিছুটা অসুস্থ থাকার পরেও আমি যুক্ত হয়েছি। বরং আজকে আরো উল্টো, আজকে আরো সবচেয়ে বেশি 12:30 পর্যন্ত আজকে লাইভ চলবে আরকি। কালকে 12টা পর্যন্ত পারি নাই, একটা লাইভে করতে পারি। জি, ধন্যবাদ, আমাকে শোনা যাচ্ছে। শিরোনাম আপনারা দেখেছেন। জি, আমি আমি আপনাদের কমেন্টস নিয়ে একটু শেষের দিকে আলোচনা করব। আজকে লাইভ বেশি লম্বা করব না, কারণ একটু পরে আমার বিপুল টকে যেতে হবে। বিপুল টকে আবার 10 মিনিট পরে যাবো বলেছি, কারণ এখানে কিছু কথা বলতে হবে। অনেকে আমাকে ফোন করেছে, মেসেজ করেছে কেন আমি দিল্লির আন্দোলনের কথা বলতেছি, যদি অন্য চ্যানেলে বলে আসলাম। শিরোনামটা আপনারা দেখেছেন যে ককরোচদের আন্দোলন ব্যর্থ হবে, কারণ কারণ ঢাকা দিল্লি নয়, দিল্লি ঢাকা নয়। এইবার মূল আলোচনায় আসি। জি, ধন্যবাদ, শুনতে পাচ্ছেন আপনারা। কোনো আন্দোলন যখন আপনি করবেন, সেই আন্দোলনের আপনার মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে, এবং সেটা ষড়যন্ত্র করলে চলবে না। যেমন এই যে বাংলাদেশে ষড়যন্ত্র করে আন্দোলন, তথাকথিত সন্ত্রাসী জুলাই আন্দোলন সফল হয়েছে, কিন্তু তারা কি টিকতে পারতেছে? এক পয়সা। আপনি আমাকে বলেন, যারা এই জুলাই আন্দোলনের ষড়যন্ত্র যুক্ত হয়েছিলেন, তারা বলেন তো 1 টাকা বিনিয়োগ আসছে কিনা? তারা সত্যি করে বলেন তো আওয়ামী লীগের আমলের চাইতে গণতন্ত্র তো নাই, ওটা আলাপই নাই। আইনের শাসন ঠিক আছে কিনা? দুর্নীতি কমছে কিনা? যা যা প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা তো ধ্বংস করেছেই, কিন্তু যা যা আন্দোলনের কথা দিয়েছিল কোনোটা ঠিক আছে নাই। ষড়যন্ত্র করে আন্দোলন টিকাইতে পারবেন না, তার জন্য শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার ঘোষণা দিয়েছেন। নইলে একটা সরকার এত দ্রুত পতন হওয়ার পরে কি করে এত তাড়াতাড়ি কামব্যাক করে? কিভাবে একটা অজনপ্রিয় দল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ 2024 সালের 5ই আগস্টে, সেই দলটি এত তাড়াতাড়ি কিভাবে? মিনিমাম তো 5 বছর সময় লাগতো। আওয়ামী লীগ ওইবার 21 বছর পরে ফিরছিল। এবার 2 বছর না যেতে তারা ঘোষণা চ্যালেঞ্জ করেছে তারা আসবে। আপনি বুঝতে পারেন, যার ফাঁসির আদেশ দেওয়া আছে তিনি চ্যালেঞ্জ করেছেন আমি দেশে আসবো। আওয়ামী লীগ এত নির্যাতন নিপীড়ন করে কেন আপনি ঠিকই রাখতে পারতেছেন না? এত জেল জুলুম, এত অত্যাচার করে কেন ঠিকই রাখতে পারতেন? কারণ ওই জুলাই আন্দোলনটা ছিল একটা প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি, জনগণ বুঝে গেছে। তো এটা থেকে ভারতের জনগণ শিক্ষা নিয়েছে। ভারতের জনগণ তো বোকা নয়। আর তার চেয়ে বড় কথা, ভারতে কিন্তু ইউনূসের মতো কোনো আদম ব্যাপারী বাটপার নাই। ভারতে কিন্তু কোনো বেঈমান ওয়াকার নাই। হ্যাঁ, ভারতে এই আসিফ নজরুলের মতো লোক পাওয়া গেছে, মোনামি ম্যাডামের মতো লোক পাওয়া গেছে, তারপরে দৃক শহীদুলের মতো লোক পাওয়া গেছে, ফরিদা আক্তার, রেজওয়ানা, মেজওয়ানা, ফেজওয়ানা, চিঙ্কুবাম, মিঙ্কুবাম সব পাওয়া গেছে। সব কাজ হবে না। কারণ কি? কারণ ওইখানে ওয়াকার নেই। ওইখানে ডক্টর ইউনূসও নেই। কারণ ভারতে কোনোদিন বেঈমান ওয়াকার পয়দা হয় নাই আজ পর্যন্ত। ভারতে কোনো প্রতারক ইউনূস পয়দা হয় নাই। তাই ওইখানে তারা সফল হবে না। আর ভারত এমন একটা দেশ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনো উর্দি পড়া লোক এসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম জনগণের জন্য এসেছি, ওই ফাতরামি ভারতে চলবে না। অথবা কেউ এসে বলল জিয়াউল হকের মতো আমি ক্ষমতা নিয়ে নিলাম, ইসলামী আইন কায়েম করতে হবে পাকিস্তানে, ওই খাওয়া ভারতে খাবে না। আর কোনো সেনাপ্রধান এটা করবে না। ভারতের সেনাপ্রধান তারা কখনোই করে না, আজ পর্যন্ত করে নাই। আর পাকিস্তানের উল্টা, ওইখানে সেনা প্রধানের কথা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে নাই, পর্দার সামনে থেকে। আর বাংলাদেশে পর্দার পেছন থেকে সেনাবাহিনী ছিল। তো ভারতে তা না, আপনি পর্দার পেছন থেকেও পারবেন না, সামনে থেকেও পারবেন না। পারবে না মানে তারা আসবে না। পারবে না মানে তারা আসবে না। তারা এটা এই চর্চাই করে নাই। প্র্যাকটিস এরকম এই করার মতো ফাত্রামি তারা প্র্যাকটিস করে নাই, যে গণতন্ত্রকে ধ্বংস করবে, একটা দেশকে ধ্বংস করার কাজে ভারতীয় সেনাবাহিনী কোনোদিন কাজ করে নাই, করবেও না। সুতরাং ওইখানে কাজ হবে না। আর কেন এই ককরোচ আন্দোলন? যখন কৃষক আন্দোলন, তথাকথিত কৃষক আন্দোলন ভারতে ব্যর্থ হইল, আর কত রকম আন্দোলন, অর্থাৎ বিজেপি সরকার 14 সালে ক্ষমতায় আসার পরে থেকেই এ পর্যন্ত 20-25টি বড় বড় আন্দোলন হয়েছে। মনে হয় এই বুঝি সরকার গেল, এই বুঝি গেল। দিল্লির অদূরে গুরগাঁও, যেখানে আমি অনেকদিন থেকেছি একথা, ওই গুরগাঁওয়ে যেভাবে ব্লক করে দিয়েছিল, মনে হলো এই বুঝি সরকার যায়। সেটাকে নরেন্দ্র মোদী হ্যান্ডেল করেছেন। তাদের বিরুদ্ধে দেশি বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে, বহু আন্দোলন হয়েছে। সিএএ নিয়ে কত কথা হইলো, তারপর 370 যখন বাতিল করলো, 3 তালাক বাতিল করলো, কত আন্দোলন হইলো, ঠেকাইতে পারে নাই। কত রকম ষড়যন্ত্র করলো। অনেকেই বলেছে যে ভারতের সব দল এক হয়ে যাচ্ছে। অনেকে আবার ওইখানে লিখেছে, দেখলাম ভারতের একটি হিন্দি চ্যানেলে দেখলাম লিখছে যে যখন দেখবা যে রাজার বিরুদ্ধে সকল লোক এক হয়েছে শত্রুরা, তার মানে রাজা সঠিক। চাণক্যর নাম দেয়, ওটা আসলে তার চাণক্য কোনোদিন এই কথা বলে নাই, ওটা ভুল। আমি ওইদিকে যাচ্ছি না। ওই ধরনের মানে যেহেতু তারা চাণক্য নাম দেখলেই মনে করে সত্য না, যারা চাণক্য নীতির বই পড়েছে তারা জানে ওই বক্তব্যটা। অনেকে আমাকে লিখেছে এটা, ওইটা এই কোটটা আমাকেও করেছে, ভাই ওটা সংস্কৃতির কোনো শব্দ না, এমনি একটা প্রচলিত কথা, কিন্তু এটা কোনো চাণক্য এটা লিখে যায় নাই যে রাজার বিরুদ্ধে সবাই এক হওয়া মানেই
রাজা ঠিক। এটা আসলে চাণক্য নীতির কোনো বই লেখা না, এটা এমনি কথার কথা, প্রচলিত। দেখো এটা অন্য বিতর্ক, ওইদিকে যাচ্ছি না। কেন বললাম? এটা একজন আমাকে মেসেজ করেছে। যেহেতু আমি চাণক্য নীতি জানি, আমাকে অনেকে পড়েছি, তাই আমাকে লিখেছে যে চাণক্য নীতিতে এটা, আমি বলছি না, ওটা ছিল না। সেটা অন্য প্রসঙ্গ। সেটা হলো যে ভারতের এই ককরোচ পার্টি একে আমেরিকা থেকে আসছে। কেন? ভারত থেকে কোনো প্রশ্নপত্র, নিটের মানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনে আপনি নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতেই পারেন। আমি যেকোনো আন্দোলনের বিরুদ্ধে থাকতে পারি। কিন্তু ওই আন্দোলন তারা করবে, গণতান্ত্রিক অধিকার, এটার আমি পক্ষে। অর্থাৎ সেই নেপোলিয়নের মতো তোমার জন্য আমি, তোমার মতের সাথে আমি দ্বিমত হইতেও পারি, কিন্তু তোমার মতের জন্য আমি জান দিব। ঠিক আছে? সেটা আলাদা বিষয়। আপনার মতের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার অধিকার আছে। কিন্তু এই নিটের আন্দোলন, এখানে আপনি প্রশ্নপত্র, আচ্ছা প্রশ্নপত্র যে কয়জন ফাঁস করেছে, একজনও তার নাম বলতে পারে না। কেন? আপনি জিজ্ঞেস করেন, আমি যদি এখানে দিল্লিতে সাংবাদিক থাকতাম, আমি বলতো প্রশ্নপত্র ফাঁসকারীদের নাম বলো, একজনও বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম রাহুল গান্ধী প্রশ্নপত্র ফাঁসকারী যে 4-5 জন নারী পুরুষ আছে তাদের নাম বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম সপার নেতা যাদব সাহেব বলতে, যাদব পুত্র বলতে পারবে না যে প্রশ্নপত্র ফাঁসকারীর নাম কি, বলতে পারবে না। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারি, নাম বলতে পারবে না। এমনকি ককরোচ পার্টির যে প্রধান, এই তেলাপোকা পার্টি, মৃত তেলাপোকা, এগুলো আসলে মৃতও না, এগুলো হায়ার তেলাপোকা, আরেক ঘরের তেলাপোকা, আরেক ঘরে, এক ঘরের তেলাপোকা আরেক ঘরে আসছে। ঠিক আছে? তো এই তেলাপোকা প্রার্থী ওর নাম বলতে পারবে না। কারণ কি? কারণ এটা তো তাদের উদ্দেশ্য না। তাদের আচ্ছা শিক্ষামন্ত্রীর পদ থেকে আপনি চাইতে পারেন এই কারণে। বুঝলাম। কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্র এখানে কেন? ও তো জীবনে মেডিকেলে যায় নাই। ওর সমস্যা কি? ও যাবে কওমি মাদ্রাসা ছাত্র এখানে কেন? দেওবন্দ মাদ্রাসা ছাত্র এখানে কেন? দালমি গোস্ত খেলা হয়। আচ্ছা ওটা বুঝলাম। অভিনেতা নাসিরুদ্দিন শাহ বয়ান দিল কেন? হাম ইয়াদ রাখেঙ্গে। क्या याद रखेंगे नासिरुद्दीन शाह साहब? कोई शक नहीं, आप मशहूर, आप एक्टिंग के दुनिया में बेताज बादशाह, कोई बात नहीं। आप नासिरुद्दीन शाह, मेरे लिए भी आप बहुत बड़ा एक्टर है। ऐसा कोई मूवी नहीं जो मैंने देखा नहीं आपका। कोई बात नहीं। আরেকজন রয়েছে তামিলনাড়ুর নেতা, বাম নেতা। তার কোনটা আমি দেখি নাই সিনেমা। ওয়ান্টেড সিনেমা, সে বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। তার সব সিনেমা আমি দেখি। তার অভিনয় আমার অসাধারণ লাগে। কিন্তু অভিনয় শাহবান আজমি আমার অসাধারণ প্রিয় ব্যক্তিত্ব আমার। তার স্বামী জাভেদ আখতার তো আরো প্রিয় ব্যক্তিত্ব আমার। কিন্তু তার মানে তো এই নয় যে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তাই সত্য। আপনাদের সেক্টরে কবি, সাহিত্যিক, লেখক হিসেবে জাভেদ আখতার কার পক্ষে জানেন আপনারা? বিজেপির পক্ষে। সংসদে কি ভাষণ দিয়েছিল? মনে আছে? তিনি তো রাষ্ট্রবাদী। দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি হঠাৎ করে প্রধানমন্ত্রী পদত্যাগ ছিলেন কেন? কি কারণ? দ্বিতীয়, সেখানে গিয়ে যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইলো কেন সপানেতা? গিয়েছে ওইখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতে। তো ওইখানে যোগী আদিত্যনাথকে কেন দায়ী হবে? যে এই আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আন্দোলনকে কি যোগেন্দ্র আদিত্যনাথকে হটাইতে হবে। আবার কাশ্মীরের লোক আসছে, কাশ্মীরের নেতারা এসে বলে যে ৩৭০ এখানে যুক্ত করতে হবে। আরে ভাই, ওটা তো প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন। ওই যে বাংলাদেশের সেইম বাটপারি বাংলাদেশের কি বাটপারি? বলল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জ্বালায় জ্বালায় খবর দে, রাজাকারদের খবর দে। এগুলো স্লোগান দিয়ে কি করলো? রাজাকারদের পক্ষ নিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ৩২ নম্বর ধানমন্ডি ভাঙলো। আর হঠাৎ করে ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাদ দিয়ে গেল, তোমার আমার ঠিকানা পিন্ডি লাহোর, তোমার আমার ঠিকানা কাবুল, তোমার আমার ঠিকানা তুরস্ক হয়ে গেল। পাবলিক তো এই ফাতরামি বুঝে ফেলেছে। ঠিক ওইখানেও কিন্তু ওই বদমাইশিটা করেছে। কে গিয়েছে সেখানে দেখেন? কারা গেছে? সব ফেলটু নেতারা ওইখানে গিয়ে হাজির হয়েছে। তারা কোনোভাবেই নরেন্দ্র মোদীকে সাথে আর পারতেছে না রাজনীতিতে। তখন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। ষড়যন্ত্র ওইখানে ক্ষমতায় যেতে পারে যেখানে বেঈমান বেশি বাস করে। ভারতে বেঈমান, যদিও ভারতেও যথেষ্ট বেঈমান আছে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো বেঈমানি করে না। তাই এখন আপনি ক্ষমতায় যেতে পারবেন না, যতই বিদেশিরা টাকা ঢালুক। বহুবার ঢেলেছে। পেরেছে কি? পারেনি। এই বিষয়ে এইজন্য একটা ছড়া লিখেছি। ছড়াটা তো ভালো হয় নাই। ছড়া আরো ছোট হওয়ার কথা, ছোট শব্দে। আপনাদের একটু শোনাই। ছড়াটা শোনাই। যেটা আমি আমার সর্বশেষ পোস্টে গিয়ে পাবেন। লিখেছি, ঢাকায় যারা পেয়ারা পাখি ভাবির পোলা, দিল্লিতে তারা হয়ে গেল আরশোলা। নরেন্দ্র মোদীকে ভোটে যায় না হারানো, তাই ভারতের সিংকুপামেরা করে জল ঘোলা। আর কংগ্রেস সপা নামের মুসলিম লীগারদের এত গোস্বা, নয়া বউয়ের মতো গাল ফোলা। কারণ কি? কারণ এরা কোনোভাবেই পারতেছে না নরেন্দ্র মোদীর সাথে। ভোটে পারতেছে না, জনপ্রিয়তায় পারতেছে না, কৌশলে পারতেছে না, উন্নয়নে পারতেছে না, বক্তব্যে পারতেছে না। নরেন্দ্র মোদী যে ঝালমুড়ি খাইলে 10 টাকার সরকার পরিবর্তন হয়ে যায়, রাজ্য সরকার বদলে যায়। ঠিক আছে? রাজ্য সরকার বদলে যায়। তো আপনি তার সাথে কিভাবে পারবেন? কোনোভাবেই পারবেন না। হুম, এইবার আসি। সেইখানে এই মিছিলে, এই কক্সবাজারের মিছিলে এক তরুণ গিয়ে বলছে যে ভারতের সকল মন্দির সে দখল করবে, মসজিদ বানাবে। আর রাম মন্দির অযোধ্যাতে গিয়ে সে গরু কুরবানি দেখাবে। ভারতের এক ছেলে সেখানে বলছে। গেলেন আপনি নিট নিয়ে আন্দোলন, ওইখানে এই কথা কেন? এই কথা বলে আপনি লোক পাবেন। শুধু এইখানেই ক্ষান্ত না। তারপর আর কি বলছে শুনেন, আপনাদের শোনাই। আরো কি বলছে জানাই। হুম,
একটু শোনাই। আরেক মেয়ে, মুসলমান মেয়ে, তার নাম হলো রুকসানা। ঠিক আছে? রুকসানা মিম বানিয়ে সেখানে হিন্দু দেবতাদের নিয়ে টিটকারি দিয়েছে। আচ্ছা, নিট আন্দোলনে গেছেন হিন্দু দেবতা না আপনি টিটকারি, তা ওই মেয়ের আবার কি? ওই মেয়ের স্লিপ মানে তার পোশাক নিয়ে আমার আপত্তি নেই। এগুলো খোলা, তার বগল দেখা যাচ্ছে, এরকম করে সে দিচ্ছে। আপনি দেখবেন ওইখানে বগল, এইটা নিয়ে সে বাংলাদেশে কোনো মুসলমান হলে কি হইতো? বাংলাদেশে বা ভারতের মুসলমানরা তার কি রুকসানা সেখানে গেছে। আবার দেবী দেবতাকে নিয়ে সেখানে তারা মিম বানাইছে। সেই দেবী দেবতা তারা মানবে ভারত? সাধারণ মানুষ মানবে? তারপর আরেকজন বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা উচিত। তার হাতে ক্ষমতা থাকলে সে নিজেই তাকে হত্যা করতো। একজন মেয়ে তরুণী সেখানে বলতেছে। সেখানে বলতেছে সে, সেখানে আপনি ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনের কাফিয়া, কারণ কি গাজার হামাসদের কাফিয়া আপনার গলায় কিনে ওইখানে কেন আপনি? ওয়াই? ফিলিস্তিনের পতাকা গাজা গলায় শহীদের মতো কাফিয়া বইরে ঘুরেন, নিজে কিন্তু নাস্তিক। ওই আচ্ছা, এটা কি বাক স্বাধীনতা? আপনি আমাকে বলতে পারবেন? আপনি পৃথিবীর যে কোনো দেশে কোনো নাগরিককে যদি বলেন যে তাকে হত্যা করা উচিত এবং তার ক্ষমতা থাকলে আপনি তাকে হত্যা করবেন, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ। রাষ্ট্রপ্রধানকে বলা তো রাষ্ট্রদ্রোহী অপরাধ। আপনি তার সরকার উচ্ছেদের কথা, যে সরকার পরিবর্তন চাই, তাকে আমরা থাকতে দিব না, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু হত্যা করতে তো বলতে পারেন না। কিন্তু ওইখানে দাঁড়িয়ে থেকে বলেছে এটা কি ককরোচদের আন্দোলন? আসলে কোন আন্দোলন? কারণ বুকে বড় ব্যথা। কি ব্যথা? 14 সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি ক্ষমতা, এই ব্যথা চিঙ্কু বামদের ঘুমায় না। কারণ 540টা আসনের মধ্যে মাত্র 4-5টা আসন বামদের, চিঙ্কু বামদের ভারতের। কংগ্রেসের আসন কয়টা? তারপর আপনার মমতার আসন কয়টা? সপার আসন কয়টা লোকসভায়? সব ফেলটু, নরেন্দ্র মোদী ধারে গেছে নাই। তাই এদের তো পাগল হয়ে গেছে তারা। আবার চিঙ্কু মামেরা, বাংলাদেশের চিঙ্কু মামেরা যে খুশি, আরে বাপরে বাপ! শেখ হাসিনার সরানোর পরে চিঙ্কু মা বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা যেরকম বাংলাদেশে খুশি হয়েছে, ওইরকম ভারতেও নরেন্দ্র মোদী সরকারের পথে বাংলাদেশের চিঙ্কু মামেরা যে খুশি রে ভাই, বাপ রে বাপ। হুম। আর ওইখানে কে দাঁড়িয়েছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রাজনৈতিক ম্যানিফেস্টো কি? রাজনৈতিক ম্যানিফেস্টো হলো মৌলবী, মাদ্রাসা, মসজিদ, মাজার। আর কি ম্যানিফেস্টো কি মমতার? মৌলবী, মাদ্রাসা, মসজিদ, মাজার, মুসলমান। কি কি? মৌলবী, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, মুসলমান। এর বাইরে মমতা ব্যানার্জির কোনো বয়ান আছে? সবসময় তো তারাই বয়ান। আপনাদের হিন্দুত্ববাদী বলে গালি দিবেন, আর নিজে মসজিদ, মাদ্রাসা, মাজার, মুসলমান এগুলো নিয়ে কথা বলবেন। ভারতের হিন্দুরা কি বসে থাকবে? সেই তো গেছে ওইখানে, তার কথা কে শুনবে? হ্যাঁ, সবচাইতে উদ্বেগের, আমি আমি যেটা মনে করছি, আমার কাছে মনে হয়েছে, আমার কাছে যে ডাটা আছে, ভারতের সবচাইতে যে বিপজ্জনক হলো যে ভারতকে, আমি বলেছি ভারতের শত্রু, আমার যে গবেষণা সেখানে আমি বলেছি ভারতের শত্রু হচ্ছে ভারতের ভিতরে থাকে। আমার যে গবেষণা 27 সালে যে বই আসবে, কারা ভারতের শত্রু, এরকম কাছাকাছি কোনো শিরোনাম এখন সিলেক্ট করিনি, কয়েকটা নাম দিয়ে রেখেছি। ভারত নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কারা ভারতের ধ্বংস চায় বা কারা ভারত ভাঙতে চায়, এইভাবে কোনো শিরোনাম আসবে সম্ভবত। ভারতের শত্রু কারা বা কারা ভারতের শত্রু, এটা শিরোনাম থাকবে সম্ভবত। তো সেখানে আমি বলেছি ভারতের 1 নম্বর শত্রু হলো বামেরা, সেটা যে কোনো মার্কার বামুক। ভারতের 2 নম্বর শত্রু হলো ভারতের ভিতরে থাকা মুসলিম লীগ। কোন মুসলিম লীগ? যারা 46 সালে স্লোগান দিতে দিতে, মুসলিম লীগের স্লোগান তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, হাত মে লোটা মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই স্লোগান যারা দিতে দিতে কংগ্রেসে ঢুকেছে। হাত মে লোটা মুহ মে পান, এই স্লোগান দিতে দিতে যারা কমিউনিস্ট পার্টি করেছে, কমরেড হয়ে গেছে। মানে স্লোগান দিতে দিতে ওই স্লোগানই বদলে তারা উল্টা করে ফেলছে, ইনকালাব জিন্দাবাদ হয়ে গেছে। এই মুসলমানরা হলো ভারতের শত্রু। আপনাকে একটা উদাহরণ দেই। 1946 সালে পাকিস্তান আন্দোলনের পক্ষে কারা ভোট দিয়েছিল? ওই 40 দশকের শেষে যে ভোটটা দিল পাকিস্তান, মানে উত্তরপ্রদেশে ছিল প্রায় 90 লাখ মুসলমান। সেই 90 লাখ মুসলমান পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে শুধু উত্তরপ্রদেশে। সেই 90 লাখ মুসলমানের 9 লাখ পাকিস্তানে গেছে, মানে 10% গেছে, যায় নাই, 5% যায় নাই, মানে 5 লাখও যায় নাই। এই 5 লাখ যে গিয়েছিল তার মধ্যে আবার উত্তরপ্রদেশে ফেরত আসছে। তাহলে এরা কি ভারতের পক্ষে থাকবে? কখনোই না। যে সমস্ত মুসলমান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাতে মেরি ভূমে পান স্লোগান দিতে দিতে ইনকালাব জিন্দাবাদ, কার্ল মার্কস জিন্দাবাদ, সোশ্যালিজম জিন্দাবাদ স্লোগান দিল, তারা কি ভারতের পক্ষে থাকবে? আর কোন বাম? যে বামের 1962 সালে ভারতের সাথে চায়নার যুদ্ধে বলেছিল তারা চায়নার পক্ষে সরাসরি। পৃথিবীর কোনো দেশ আছে যে কোনো দেশ আক্রমণ করলো আর তারা সেই দেশের পক্ষে নিল? সেটা ভারতেই সম্ভব, পৃথিবীর আর কোনো দেশে সম্ভব না। আর একটা দেশ ছিল পাকিস্তান, বাংলাদেশও ছিল, এই দুইটা দেশ ছাড়া সম্ভব না। এই বাম 62 সালে তারা যুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল না, পাকিস্তান এবং চীনের পক্ষে দালালি করছে ভারতপন্থী বামেরা। 62 সালে স্বাধীন ভারতে, 42-এর কথা বাদ দেন, 42-এর সময় যত রাজনীতি 40 দশকের সব সময় তারা দালালি করছে ভিন্ন দেশের এই বামেরা। আর দোষ দেয় শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দোষ দেয় এই পাটপাড়েরা, এই বামেরা। এই বামেরা সারা জীবন ভারতে স্বাধীন ভারতে 62 সালে বিরোধিতা করছে, চীনের পক্ষ নিত। মির্জা ফখরুলের ভাষণ পড়েন নাই যে তারা স্লোগান দিয়েছিল যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান? মির্জা ফখরুল বলেছে, শুনেন নাই?
শুনছেন কিনা? এই কয়েকদিন আগে বললো তিনি নাকি চাইনিজ, আজকে জানলাম যে তিনি কয়েকদিন আগে জানছি তিনি নিজের মুখে বলেছেন তিনি চাইনিজ বাম করতেন মির্জা ফখরুল। ঠিক আছে? তো ভারতে শোনেন, ভারতটাকে ভেঙে ফেলার জন্য বামপন্থীদের প্যাট্রোনাইজ করে সাম্রাজ্যবাদী দেশগুলো, পুঁজিবাদী দেশগুলো ভারতকে কাকে প্যাট্রোনাইজ করে? বামপন্থীদের। যে বামপন্থীরা সারাদিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গালি দেয়, পুঁজিবাদের বিরুদ্ধে, সে পুঁজিবাদীদের টাকা নিয়ে ভারত ভাঙার জন্য কাজ করতেছে প্রতি মুহূর্তে, এভরি সেকেন্ড, এভরি ইন এ সেকেন্ড তারা বসে নেই। মুসলমানরা যেমন তেমন, মুসলমানরা তো গজওয়াতুলের হিন্দুর স্বপ্ন দেখা যায় কালকাল নয় পরশু, কিন্তু বামপন্থীরা প্রতি সেকেন্ড মিস করে না ভারত ভাঙার জন্য। ভারতের এই টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান দিলে তার পক্ষে কিভাবে নেয় মানুষ? বাংলাদেশে যদি স্লোগান দেখো, বাংলাদেশ তেরা টুকরা হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, শুধুমাত্র ওই যে নারীটার নাম ভুলে গেলাম, একজন হিন্দু উকিল বলেছেন যে আমি বাংলাদেশে হিন্দুদের জন্য একটা প্রদেশ চাই। সে বলে নাই স্বাধীনতা চাই, বলেছে প্রদেশ চাই। সে বলে নাই ভারতের এই টুকরে হাঙ্গা হাইরাম হাইরাম, ভারতের এই টুকরে হাঙ্গে, বাংলাদেশের এই টুকরে হাঙ্গে হাইরাম হাইরাম, জয়রাম জয়রাম শ্রীরাম স্লোগান দিছে। বাংলাদেশের একটু দেয় নাই, শুধু প্রদেশ চাইছে, তাকে আপনার দেশদ্রোহী বানাই ফেললেন। আর ভারতের ডাইরেক্ট স্লোগান দিতেছে ভারতের এই টুকরে হাঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তেরা মেরা রিশতাকে লাই লাই লাল্লাহ। আচ্ছা ওই পক্ষে বামপন্থী কিভাবে যায়? কোন আক্কেলে যায় বামপন্থীরা? ওরা বলেই দিতেছে, মানে সে সে দুঃসংসিত সে বলছে তেরে মেরা রিশতাকে, রিশতে যার সাথে লাই লাই লাল্লাহ, অর্থাৎ কালেমাগো মুসলমান, যারা কেবল মুসলমান তার সাথেই সম্পর্ক। ভারতের বামপন্থী হিন্দুরা সতার পক্ষে। কত বড় গবেট ভারতের হিন্দুরা, কত বড় গবেট। আর সমাজতন্ত্রী তারা বড় গবেট। এগুলোকে আগে পণ্ডিত মনে করতাম, সেটা ভারত হোক বাংলাদেশ হোক, পৃথিবীর বড় বড় বামপন্থী, যদিও তারা তাদের কাছে অনেক কিছু শিখেছে, আমি অকৃতজ্ঞ নই। তাদের কাছে বিপ্লবী চিন্তা চেতনা আমার ভিতরে যেটা এসেছে, এই যে বিপ্লবী যে চিন্তা চেতনা, প্রতিবাদী যে একটা অবস্থা আমার ভিতরে সৃষ্টি হয়েছে, এটা নিঃসন্দেহে বামপন্থীদের কাছ থেকে আমি পেয়েছি। এটা আমি অস্বীকার করতেছি না, কারণ আমার একদা নেতা ছিলেন, আমার আদর্শ ছিলেন কমরেড জসীমউদ্দিন মন্ডল। নিঃসন্দেহে তিনি নিবেদিত প্রাণ এবং প্রকৃত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। আমার যারা আদর্শ তারা কিন্তু কেউ খারাপ ছিল না, তারা ছিল অবিতর্কিত। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তিনি ছিলেন আমার আদর্শ। আমি কি ভুল করেছি? করিনি। হায়দার আকবর খান রণ আমার 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 আদর্শ ছিল। কমরেড মঈনুদ্দিন খান বাদলের আমার আদর্শ ছিল। তাদের কাছ থেকে শিখেছি বিপ্লবী চিন্তা চেতনা। লোকাল রাজনীতির নেতারা তো ছিল, সেটা আমি যাদের চিনবেন তারা বললাম, লোকাল নেতাদের কাছ থেকে আগে শিখেছি, তাদের কাছে তো পরে তারাই আমাকে পরিচয় করে দিয়েছিল, তাই এই বিপ্লবী নেতাদের কাছে শিখেছি। রাইট? কোনো সন্দেহ নাই। কিন্তু এরা হচ্ছে একেবারেই মহামূর্খ। এরা ইরানে তাদের যদি এদের ধ্বংস করে দিয়েছে বাম রাজনীতি, তারপর ইরানের দালালি করবে। এই বামপন্থীরা দেখেন, ইরানে খোমেনি, তেহরানের কসাই হাজার হাজার স্বীকৃত রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, 40,000 মানুষ মেরেছে, 1200 নারীকে পিটিয়ে মেরেছে শুধু বোরকা না পরার অপরাধে। রাষ্ট্রীয় স্বীকৃতি 40,000, আর আমাদের কাছে আছে তথ্য 80,000। এমনকি ইরানিরা কেউ কেউ বলেছে আমাদের কাছে 1 লাখ 1.5 লাখ মেরে ফেলেছে। আচ্ছা রাষ্ট্রে যেটা 40,000 মানুষ মেরে ফেলে একটা আন্দোলন দমাইলো, ওই আন্দোলন দমানো ঠিক আছে।